বড় ভাইয়ার মৃত্যুর 1 বছর পর বিধবা ভাবির সাথে মেঝো ভাইয়ার বিয়ে ঠিক হলো। ভাবির বাবা মা ও আমার বাবা মা সবাই রাজি আছে। আত্মীয় স্বজনরা বাকি যারা ছিলেন তাদের মধ্যেও কারো আপত্তি নেই। শুধু আপত্তি করলেন ভাবি একা। ঘরভর্তি মানুষের মধ্যে বসে ভাবি সবাইকে বললেন তিনি মেজো ভাইয়াকে বিয়ে করতে পারবেন না। যদি বিয়ে করতে হয় তাহলে তিনি আমাকে বিয়ে করবেন, আর না হলে ভাবি তার বাপের বাড়ি গিয়ে এইভাবেই একা একা সারা জীবন কাটিয়ে দিবেন। আমরা 3 ভাই, বড় ভাই মৃত, রাজীব, মেজো ভাই মিলন আর আমি হলাম হৃদয়। মেজো ভাইয়াও আগে বিয়ে করেছিলেন। 7 মাস আগে তার পুত্র সন্তানকে জন্ম দিতে গিয়ে মেজো ভাবি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন। মেজো ভাবির মৃত্যুর পর তার সন্তানের পুরো দায়িত্বটা বড় ভাবি নিয়েছিলেন। ছোট্ট বাচ্চাটির সম্পূর্ণ দায়িত্ব বড় ভাবি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দেখতে দেখতে 7 মাস পার হয়ে গেল। বড় ভাবি এখন মেজো ভাইয়ের সন্তানকে নিজেই দেখাশোনা করছিলেন। অপর দিকে নেই মেজো ভাবি। মাঝখানে 7 মাসের বাচ্চা দুর্জয়। যেহেতু দুজনেই পূর্ব বিবাহিত এবং প্রত্যেকের সঙ্গী এই পৃথিবীতে নেই, তাই বাবা মা সবাই চাচ্ছিলেন তাদের দুইজনকে এক করে দিতে। এতে একসঙ্গে দুইজনের সংসারও করা হবে, আবার দুর্জয়ের মায়ের অভাবটাও পূরণ হবে। কিন্তু ভাবির সোজা কথা, তিনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। ভাবিকে সবাই মিলে বোঝাতে শুরু করলেন। তাকে বলা হয় আমি এখনো পড়াশোনা করছি, কিছুদিন পরে আমার মাস্টার্সের পরীক্ষা। তাছাড়া বয়সে ভাবির চেয়ে আমি কয়েক মাসের ছোট হব। সব মিলিয়ে আমার সাথে ভাবির বিয়ে অসম্ভব প্রায়। ভাবি তখন আমার সামনে এসে জিজ্ঞেস করলেন, হৃদয়, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? যদিও নতুন করে বিয়ে করে সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই। যেহেতু সবাই চাচ্ছেন তাই আমি তোমাকে বিয়ে করার ইচ্ছা জানালাম। যদি তুমি রাজি থাকো তাহলে সবার সামনে বলো, আর যদি রাজি না হও তাহলে সমস্যা নেই, আমি আমার বাপের বাড়ি চলে যাব। ভাবির কথার পরে সবাই আমার দিকে তাকায়। আমি কোন পক্ষে কথা বলবো কিছুই বুঝতে পারছি না। আমতা করতে করতে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছিলাম, বাবা মা রাজি হলে তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ব্যাস, আর রক্ষা হয় না। ফুফু চিৎকার দিয়ে বলে ওঠে, নির্লজ্জ পোলা, নিজের চেয়ে বয়সে বড় ভাবিরে বিয়ে করতে চাস? তোর কি বিধবা বিয়ে করানোর লাগিয়ে শহরের মধ্যে পড়াশোনা করানোর জন্য পাঠাইছি? ভাবি বললেন, ফুফু ওকে বকাঝকা কইরেন না, এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। আমি আর হৃদয় যেহেতু রাজি আছি, আপনারা যদি চান তাহলে বিয়ে দিয়ে দেন, আর না হলে যেভাবে আছে সবকিছু সেভাবেই থাকুক। তবে আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হলে আমি সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। ঘটনাটা এই পর্যন্তই রইল। মেঝো ভাই তো আমারে দেখলেই এমন ভাব করে যেন আমি তার চিরশত্রু। যেই বাড়িটা ছিল ভালোবাসায় ভরপুর, সেই বাড়িটাই এমন হয়ে গেল যে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথাই হচ্ছিল না। আমি থাকতাম খুলনার মেসে। বাড়ি থেকে এমন পরিস্থিতিতে যেদিন আমি খুলনায় চলে যাচ্ছি, সেই দিন ভাবি আমার কাছে এসে বলেছিল, এই বাড়িতে মনে হয় বেশি দিন থাকতে পারবো না, যদি চলে যাই তাহলে রাগারাগি কইরো না। আমি বললাম, কেন চলে যাবেন? ভাবি বললেন, স্বেচ্ছায় যেটা পাওয়া গেল না সেটার জন্য জোরাজুরি হবার সম্ভাবনা আছে। যদি কখনো কলঙ্কের দাগ লাগে তাহলে সবাই ভুল বুঝলেও তুমি ভুল বুঝো না। ভাবি, আমি তোমার কথার কোনো আগামাথা বুঝতে পারছি না, কি হয়েছে বলো তো একটু প্লিজ। দরকার নেই, ভাবি বলল, তুমি তো জানো তোমাদের চেয়ে আমার বাবার সম্পত্তি কোনো অংশে কম নেই। তবুও কেন এখানে আছি জানো? কারণ সংসারটা আমার। তোমার ভাই যদি বেঁচে থাকতেন তাহলে কি আমি চলে যেতাম? কিন্তু এখানে যা শুরু হয়েছে তার শেষ কিভাবে হবে আমি জানি। দুর্জয়ের জন্য খারাপ লাগে, আল্লাহ আছেন, তিনি হয়তো দেখবেন। ভাবি আর কিছু বললেন না। একবার যেটা বলবেন না বলে সিদ্ধান্ত নেন, আর সেটা তাকে দ্বিতীয়বার বলানো একদম অসম্ভব। একরাশ চিন্তা নিয়ে আমি খুলনায় গেলাম। এরপর বাড়ি ফিরলাম 8 দিন পর। দুপুরে খাবার খেয়ে মেসে নিজের বিছানায় শুয়েছিলাম। হঠাৎ ভাবির ফোন আসলো। কল রিসিভ করতেই ভাবি বলল, এক্ষুনি বাসায় এসো। কেন, কি কারণে কিছুই জানি না।